চুপ্পু কি টিকতে পারবে? হ্যাঁ, এই চুপ্পু পত্র নিজের পদত্যাগ পত্রের জন্য তৈরি হয়ে যাও। একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে। আগে রাষ্ট্র সংস্কার, তারপরে নির্বাচন। নির্বাচন না সংস্কার, নির্বাচন না সংস্কার। দফা 2 ছিল রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ এবং দফা 3 ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। তো তারই ধারাবাহিকতা দফা 1 যে আমাদের ছিল গণহত্যাকারীদের সর্বোচ্চ দ্রুত সময়ের মধ্যে বিচার নিশ্চিত করা, তারই। আসসালামু আলাইকুম। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবিতে একই বলেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী। এবারে কি তাহলে কঠিন বিপদে পড়ে যাবেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু? আমি আজকে আপনাদেরকে এই বিষয়ে কয়েকটি ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে দেখাবো। তাই বলছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন, তাহলে সবকিছু বুঝতে পারেন ইনশাআল্লাহ। ভিডিওতে চলে যাবো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে ভুলবেন না। তো চলুন আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজগুলো আমরা ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে কয়েকটি ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে দেখে আসি। চুপ্পু কি টিকতে পারবে? হ্যাঁ, এই চুপ্পু সে বলতেছে হাসিনার পদত্যাগ পত্র নাকি হারায় গেছে। হাসিনার পদত্যাগ পত্র নিজের পদত্যাগ পত্রের জন্য তৈরি হয়ে যাও। একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে। ওখান থেকে নিজেই ফোন দেয় কোন এই আত্রাফাত্রা নেতা ছাত্রলীগ মুক্ত মুখরে যারে তারে ফোন দেয়, দিয়া এই রেকর্ড আবার নিজেই ভাইরাল করে। মানে হের কথা তো আর কেউ শুনে না। পালায় গেলে আরে যখন তোমরা ক্ষমতায় ছিলা তখনই আমরা তোমাদেরকে গুনাই ধরি নাই, পাওয়ার ছিল না। যখন তোমরা ক্ষমতায় ছিলা তখনই আমরা তোমাদেরকে মানি নাই। আর ফোন দিয়া হুমকি দুমকি দিলে লাভ আছে? হাসিনার জুলুম কেন টিকে ছিল, যদিও আমার আলোচনার বিষয় এটা না, তবুও একটু ভিন্ন একটা কথা শুধু বলে যায়। হাসিনার জুলুম কেন টিকে ছিল জানেন? হাসিনার জুলুম টিকার পিছনে সবচেয়ে বড় ভূমিকা যেটা রেখেছিল সেটা হলো অনেক বেশি তার চামচা তৈরি হয়ে গেছিল। জালেমরা তখনই টিকে যায় যখন চতুর্দিকে আলেমদের মধ্যে, উকিলদের মধ্যে, ব্যবসায়ীদের মধ্যে, শিল্পপতিদের মধ্যে, সাংবাদিকদের মধ্যে, প্রশাসনের মধ্যে সব জায়গায় জালিমের চামচা তৈরি হয়ে যায়। তখন জালিমের টিকে থাকা সহজ হয়ে যায়। কিন্তু জালেম সেটা বুঝে না। আল্লাহ পাক যেদিন পাকড়াও করেন সেদিন কোন জালেম আমলা দিয়ে, প্রশাসন দিয়ে, আলেম নামদারি চাটুকার দিয়ে টিকতে পারে না। এটা পরীক্ষিত। নমরুদ ফিরাউন পারে নাই, এ যুগের হাসিনারাও টিকতে পারে নাই, আমেরিকা, রাশিয়া, আফগানে টিকতে পারে নাই। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এই শাহাবুদ্দিন চুপ্পু নামের ভণ্ড রাষ্ট্রপতিও টিকতে পারবে না। হাসিনা তো অনেক রক্তপাত ঘটাইছে। এখন আজকে নিউজ শুনলাম, আজকে ওই চুপ্পুকে রক্ষা করতে গিয়া কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে কিছুক্ষণ আগে। এখনো পর্যন্ত আন্দোলন চলতেছে। এই চুপ্পুর মাধ্যমে এই তথাকথিত রাষ্ট্রপতি সে হঠাৎ করে বলে বসছে হাসিনার পদত্যাগ পত্র নাকি নাই। আচ্ছা, যার বিয়ে হয় নাই আর কাবিননামা খোঁজার টাইম আছে? বুঝে নাই? হাততালি দিয়ে না, শুনেন কথাটা শুনেন। যার বিয়ে হয় নাই তার কি কাবিননামা খুঁজে লাভ আছে? ওরা তো আমরা কইছি এই প্রধানমন্ত্রীরা কসুর প্রধানমন্ত্রী আমরা মানি না। তাহলে যারে মানি না এর কাবিননামা খোঁজার টাইম আছে আমগর? চুপ্পু, তোমার নিজের পদত্যাগনামা খোঁজো। তোমাকে ছাত্ররা টেনে হিঁচড়ে নামিয়ে ফেলবে ইনশাআল্লাহ। যে রাষ্ট্রপতি ওই হাসিনার দালালি করবে তাকে বাংলার জনগণ টিকতে দিবে না ইনশাআল্লাহ। সময় মাত্র অল্প, তাকেও নামানো হবে। আমার আলোচনার বিষয় এটা নয়। আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি যেটা বর্তমান সময়ে সবচেয়ে জরুরি যে আলোচনা। ইয়া আইয়ুহান নাস দুরিবা মাতালুন ফাসতামিউ লাহ ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহ ওয়া ইয়াসলুবহুমুদ যুবাবু শাইআন লা ইস্তানকিদুহু মিন ضعفت الطالب والمطلوب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ মনোযোগ দিয়ে শুনো, তোমাদের সামনে একটা উপমা দেয়া হচ্ছে, উপমা, উদাহরণ। ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ, তোমরা মনোযোগ দিয়ে শুনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহকে বাদ দিয়া যে মূর্তিকে ডাকো, যাদেরকে ডাকো, লা ইয়াখলুকু যুবাবা। সুবহানাল্লাহ। এই যে মশা মাছি উঠতেছে না, কি উঠতেছে? এই মশা মাছি বানানোর ক্ষমতা আল্লাহকে বাদ দিয়া তোমরা যাদেরকে ডাকো তাদের নাই। কে কয়? কে কয়? ক্ষমতা আছে। মোদি আসছিল না কিছুদিন আগে, ওই সালে 2021, মোদিকে খুশি করতে গিয়া আমাদের শত শত আলেমকে হাসিনা বুবু গ্রেফতার করছিল। কারে খুশি করতে গিয়া?
মোদিরা খুশি করতে গিয়া শত শত আলেমকে জেলে নিছে, রিমান্ডে নিয়েছে, এমনকি আলেমদেরকে ফাঁসি দিয়েছে, আলেমদেরকে মৃত অবস্থায় কারাগার থেকে বের করতে হয়েছে। তাহলে আমরা কি সেই হাসিনাকে আবার চাই? হ্যাঁ, হাসিনার দালালি করো মিয়া। তোমার নেত্রী, তুমি যেই নেত্রী নিয়ে গর্ব করো, সেই নেত্রী তোমাকে রেখে পালায় গেছে। যেই নেত্রী কর্মীদেরকে রেখে পালায়, তাকে নিয়ে গর্ব নয়, লজ্জা করা উচিত, লজ্জা। যে নেত্রী কর্মীদেরকে রাইখা পালায়া যায়, তারা নিয়ে গর্ব না লজ্জা? কথা কয় না। হাসিনার দালালি করো মিয়া। হাসিনা আলেমদেরকে কারাগারে নিয়েছে, রিমান্ডে নিয়েছে, আলেমদের কাপড় খুলে, লুঙ্গি খুলে, জুব্বা খুলে মেয়েদের সাথে জড়াজড়ি করিয়েছে, আলেমদের নিচে যৌনাঙ্গের মধ্যে চাপ দিয়েছে, আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, আলেমদেরকে এত বেশি নির্যাতন করেছে, খুন করেছে, ঘুম করেছে। সেই হাসিনার আয়নাঘর তৈরি করেছে। আজকে সেই হাসিনার দালালি তুমি করো, তোমার লজ্জা হওয়া উচিত। সেই হাসিনাকে কি আমরা আবার চাই? এই চুপ্পু কি টিকতে পারবে? হ্যাঁ, এই চুপ্পু সে বলতেছে হাসিনার পদত্যাগ পত্র নাকি হারায় গেছে। হাসিনার পদত্যাগ পত্র, নিজের পদত্যাগ পত্রের জন্য তৈরি হয়ে যাও। একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে। ওখান থেকে নিজেই ফোন দেয়, কোন এই আত্রাফাত্রা নেতা ছাত্রলীগ মুক্ত মুখে যারে তারে ফোন দেয়, দিয়া এই রেকর্ড আবার নিজেই ভাইরাল করে। মানে হের কথা তো আর কেউ শুনে না। পালায় গেলে আরে যখন তোমরা আগে রাষ্ট্র সংস্কার, তারপরে নির্বাচন। নির্বাচন না সংস্কার, নির্বাচন না সংস্কার। ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, জাতীয় পার্টি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আজকে আমরা যেখানে সমাবেশ করছি, শহীদ নূর হোসেনের কবরের পাশে, শহীদ নূর হোসেন যেই জন্য জীবন দিয়েছিল, একই কারণে তার বহু বছর পরে আবু সাইদ মুগ্ধদের শহীদ হতে হয়েছে, আমাদেরকে গুলি খেতে হয়েছে। আমরা স্পষ্ট ঘোষণা করতে চাই, আজকের পর থেকে বাংলাদেশে সুশাসনের জন্য আর কেউ জীবন দিবে না। যতদিন পর্যন্ত এই সুশাসন নিশ্চিত না হবে, রাষ্ট্র সংস্কার না হবে, ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না ইনশাআল্লাহ। আপনারা জানেন যে এক সাগর রক্তের বিনিময়ে 1971 সালে আমরা যে স্বাধীন রাষ্ট্রটি পেয়েছিলাম, সেই স্বাধীন রাষ্ট্রের যিনি মহানায়ক হিসেবে জনগণ স্বীকৃতি দিয়েছিল, সেই শেখ মুজিবুর রহমান একটি কলঙ্কিত 72-এর সংবিধানের কারণে সর্বনিকৃষ্ট স্বৈরাচার হয়ে উঠেছিলেন। ফলে এই সংবিধান আমরা আর মানি না। শেখ মুজিবের 72-এর সংবিধানকে আমরা প্রত্যাখ্যান করি, হাসিনার অবৈধ রাষ্ট্রপতি চুপ্পুকে আমরা প্রত্যাখ্যান করি। একটা ঘোষণা এখান থেকে করতে চাই, ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, জাতীয় পার্টি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আমরা তার আগে ঘরে ফিরে যাব না। আওয়ামী লীগ এবং তার দোসরদেরকে আপনারা সাংবিধানিকভাবে নিষিদ্ধ করবেন, আর রাজনৈতিক মোকাবেলার জন্য আমরা মাঠে আছি। ফলে আমরা যেই জন্য রক্ত দিয়েছি, আমরা শুধু হাসিনার পতনের জন্য রক্ত দেই নাই, আমরা রাষ্ট্রের সংস্কারের জন্য রক্ত দিয়েছি। এই দেশে আর কোন হাসিনাকে অথবা তার প্রেতাত্মাকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। আজকে যারা নির্বাচন করে গলা ফাটাচ্ছেন, স্পষ্ট ঘোষণা, আগে রাষ্ট্র সংস্কার, তারপরে নির্বাচন। নির্বাচন না সংস্কার, নির্বাচন না সংস্কার, লড়াই না সংগ্রাম। তো সম্মানিত দর্শক, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও ফুটেজটা মনোযোগ সহকারে দেখেছেন। রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে একই বলছেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী, তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটা গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। চলুন আমরা এই বিষয়ে আরো একটা ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে দেখে আসি। এটা হচ্ছে আমাদের লাগাতার কর্মসূচির অংশ। 3 দিন আগে আমরা 3 দফা দাবি নিয়ে দাঁড়িয়েছিলাম। গতকাল গ্যাপ ছিল, তার আগে 2 দিন আমরা প্রতিদিন কর্মসূচি পালন করেছি। আজকেও কর্মসূচির অংশ। আমাদের 3 দফা দাবি ছিল। 1 নম্বর দফা দাবি ছিল হচ্ছে গণহত্যাকারীদের সর্বোচ্চ দ্রুত সময়ে বিচার নিশ্চিত করার জন্য। আমাদের দফা 2 ছিল রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ, এবং দফা 3 ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। তো তারই ধারাবাহিকতায় দফা 1 যে আমাদের ছিল গণহত্যাকারীদের সর্বোচ্চ দ্রুত সময়ের মধ্যে বিচার নিশ্চিত করা, তারই পরিপ্রেক্ষিতে তারই লাগাতার কর্মসূচির অংশ হিসাবে আজকে আমাদের এই মানববন্ধন। কেননা আমরা ইতিপূর্বে পিলখানা হত্যা, শাপলা চত্বর,
আরও অনেক কিছু আমরা দেখে এসেছি, কোনোটারই সঠিক বিচার হয়নি, কোনো সরকারের আমলেই না। কিন্তু আমরা চাই না আমাদের এই গণহত্যার বিচার আমাদের সরকারের আমলেও না হোক, এটা আমরা চাই না। আমাদের এই গণহত্যার বিচার আমাদের এই সরকার আমলেই করতে হবে, এই সময়ে করতে হবে। এইটার জন্য আমরা মানববন্ধন, আমরা এই শহীদ পরিবার এবং আহত পরিবারদের নিয়ে রাস্তায় দাঁড়িয়েছি। এবং এর মাধ্যমে আরেকটা মেসেজ দেশবাসীকে দিতে চাই যে আমরা কিন্তু এখনও রাজপথ ছেড়ে যাইনি। আমরা কিন্তু প্রতিটা ফোঁটা রক্তের হিসাব নেওয়ার জন্য, প্রতিটা বুলেটের হিসাব নেওয়ার জন্য, প্রতিটা লাশের হিসাব নেওয়ার জন্য, প্রতিটা শহীদ ভাইয়ের মায়ের কান্নার হিসাব নেওয়ার জন্য কিন্তু আমরা এখনও রাজপথে প্রস্তুত আছি। আমরা নামতেছি, আপনারা রেডি হন। দেশবাসীকে বলবো এখনও আছে, আপনারা রেডি হন। গণহত্যাকারীদের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান। আমরা এবার এমনভাবে দাঁড়াবো যে তাদের পিঠের চামড়া রাখবো না। প্রতিটা রক্তের ফোঁটার হিসাব আমরা নিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। এখন বাইরে এখন পর্যন্ত আমার কোনো হাসিনার বা কোনো কারো এখন পর্যন্ত সরকারের কেউই এখন সবই বাইরে, তাদের আমরা ফাঁসি যাই। আমার সন্তান হারা, আমি এখন সন্তান হারা একটা মা। আমার সন্তান আমার কাছ থেকে আজ 3 মাস আমার কাছ থেকে নাই। আমার সন্তানের আমি বিচার চাই। আমি আর কিছু চাই না সরকারের কাছে, বর্তমান সরকারের কাছে আমি চাচ্ছি আমার সন্তানের বিচার চাই। দ্রুত এদেরকে গ্রেফতার করুন। আমার সন্তানের, আমি আজকে 3টা মাস আমি সন্তান হারা। অনেক রক্তের বিনিময়ে, অনেক লাশের বিনিময়ে আজকের এই স্বাধীনতা অর্জিত হয়েছে। কিন্তু জুলাই 13 তারিখ থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত এই আওয়ামী স্বৈরাচারী দালালরা নির্বিকারে আমাদের এই ভাইদের উপর হামলা করছে এবং তাদেরকে শহীদ করেছেন। এবং আজ পর্যন্ত বিভিন্ন থানায় মামলা দেওয়া হচ্ছে, কিন্তু এই খুনিরা, এই ফ্যাসিস্টের দালালরা নির্বিকারে ঘুরে বেড়াচ্ছে। এই সুষ্ঠু বিচার এবং তদন্ত করে আমাদের এই সরকারের আমলে আমরা সঠিক বিচারের দাবি জানাচ্ছি। এখন আমরা এই সমাবেশ করতেছি, এই মানববন্ধন করতেছি, এই জন্য প্রশাসন বিভিন্ন রকমের তালবাহানা করতেছে। ফ্যাসিস্ট হাসিনা চলে গেছে, কিন্তু তার দোসররা এখনো এদেশ থেকে যায়নি। আমরা চাই প্রশাসন এরকম কোনো তালবাহানা করলে চলবে না। অনতিবিলম্বে আমাদের এই যে ফ্যাসিস্ট হাসিনা সহ তার মন্ত্রী পরিষদ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠন এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, আমরা যাদেরকে আসামি করেছি তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করা হোক এবং তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। এবং বিদেশে যারা পালিয়ে গেছে তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে দেশে এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। উনি ছাত্র আন্দোলন মানে যে আন্দোলনগুলো হয়তো উনি প্রত্যেকদিন যাইতো, আমাকে মিথ্যা কথা বলেও যাইতো, বলতো দেখো আমি যদি ঘরে বসে থাকি তাহলে সহ ভাইরা যে চলে গেছে তাদেরও তো বাবা আছে, মা আছে, পরিবার আছে, আমি একা থাকবো না, আমি চলে যাবো। পরে এই কথা বলে আমাকে বলে আমি আসতেছি। আমি দুপুর 1টা বাজে আমি শেখ হাসিনার বাড়ির দিকে রওনা দিয়ে আসার পথে ওনাকে বিশেষ সন্ত্রাসীরা ধরে ওনাকে কুপানো হয়। তার হাতে পায়ে কুপানো, 2টা মাথায় কোপ দেয়, হাতে কোপ দেয়। কুপানোর পর আমাকে কেউ ফোন দেয় হসপিটাল থেকে, বলে আপনার স্বামী এখানে পড়ে আসছে, আপনি আসার পরে আমি যাই। তো সম্মানিত দর্শক, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও ফুটেজটা মনোযোগ সহকারে দেখেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতা থাকালীন এবার রাষ্ট্রপতি পদত্যাগের দাবিতে মাওলানা রফিকুল ইসলাম মাদানী কি বলতে চাইছেন তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটা গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে যাবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।